বিভিন্ন রেকর্ড আছে, গ্রিক সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, বা এই যে রোম সভ্যতা, হ্যাঁ, যেটা ইতালিতে হয়েছিল, এগুলো অনেক আলোচনা আছে, হিস্ট্রিক্যাল কথা, তো ওইদিকে আমি যাব না। তবে এতটুকু বলবো যে ব্যাংক যখন আমি পড়াবো, সেখানে দেখবেন যে ব্যাংকের উৎপত্তি ইতালিতে হয়েছে। তো ব্যাংক তো অনেক পরের বিষয়। সর্বপ্রথম যে মুদ্রার যে প্রচলন, সেটাও ইতালিতেই ধারণা করা হয়। আর তো আমরা জানি তারপরে মিশরীয় সভ্যতায়ও মুদ্রার প্রচলন ছিল, ফিনিশীয় সভ্যতায় ছিল, মেসোপটেমিয়া, ইরান, ইরাক, যেটা এগুলো মুদ্রা প্রচলন ছিল। তো এখন সেগুলো হিস্ট্রিক্যাল কথা, আপনারা অন্যান্য বই কোর্স থেকে শিখবেন। তো এখন অর্থ কি? এখন অর্থটা কিন্তু টাকা অর্থ না, টাকা হচ্ছে এক ধরনের অর্থ। মুদ্রা আর অর্থ একই কথা। আচ্ছা, তো আহ সেটা কি? তাহলে অর্থের সংজ্ঞা শিখতে হবে। তো বিভিন্ন প্রকার অর্থের আহ প্রকার আহ, অর্থের প্রকারভেদ শিখতে হবে, বিভিন্ন প্রকার অর্থের ধারণা। তারপরে রয়েছে আপনার আহ অর্থের পরিমাণ তত্ত্ব রয়েছে, শিখতে চাইলে শেখা যায়। তো আপনারা যেহেতু ওইখানে খুব মেজর না একটা কোর্স, সেহেতু খুব ডিপে যাব না। তারপরে যেহেতু ব্যাংকটা অর্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা পড়তে হবে। তো আমরা জানি যে এই অর্থের পরিমাণ তত্ত্ব শুরুতেই দেখেন। অর্থের পরিমাণ তত্ত্বটা আপনাদেরকে আমি নাও পড়াতে পারি, আচ্ছা, ইন্টারেস্টেড থাকলে পড়াবো। তো আমরা এখানে কি কি আছে, অর্থের বিভিন্ন ধারণা আছে, হ্যাঁ। তারপরে আছে ব্যাংকের ঋণ সৃষ্টি তথা ব্যাংকের কার্যাবলীও আছে এটার মধ্যে, এই পাঠের মধ্যে। সো আমরা এখান থেকে যেটা অর্থের সংজ্ঞাটা শুরুতে একটু আলোচনা করি। যে আমরা জানি যে অর্থ এমন একটা বস্তু বা জিনিস, যেটা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এবং সুপ্রাচীন কালে কখনো স্বর্ণ মুদ্রা ছিল, কখনো রৌপ্য মুদ্রা ছিল, তাম্র মুদ্রা ছিল, বা এখন তো কাগজি মুদ্রা। ইভেন এখন তো মুদ্রাও লাগে না, ক্রেডিট কার্ড দিয়ে চলা যায়। হ্যাঁ, সুইডেনে প্রায় 80% লেনদেন কার্ডের মাধ্যমে হয়। হ্যাঁ, পেপারলেস পৃথিবীর দিকে যাচ্ছি আমরা। সো তারপরেও ব্যাংক ব্যবস্থা থাকবে, অর্থ থাকবে, এ সম্পূর্ণ পেপারলেস হওয়া সম্ভব না। আচ্ছা, তো এখানে দেখেন, যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত এবং সরকার কর্তৃক অনুমোদিত, তাই অর্থ, তাই না? যে আপনি নিজে টাকা চাপাইতে পারবেন না, টাকা চাপাইতে হলে সেটা সরকারি সিদ্ধান্ত আসতে হবে, আর সেটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আসে। বাংলাদেশে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা চাপাতে পারে। আচ্ছা, তো সেটা 1 মিনিট, আমি ভুলে আচ্ছা, তারপরে অর্থের আর সংজ্ঞাগুলো কি? যে অর্থনীতিবিদ সেয়ার্স এর মতে, দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত কোনো বস্তুকে অর্থ বলে। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, অর্থ এমন বস্তু যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সকলের নিকট গ্রহণীয়। আচ্ছা, তারপরে দেখেন অর্থের কার্যাবলী, যেটা গুরুত্বপূর্ণ, যে অর্থ কি করে, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে ফাংশনস অফ মানি, অর্থ বিভিন্ন ধরনের কাজ করে আসলে। যেমন আমরা জানি, অর্থ প্রচলনের শুরুর দিকে তা মূলত বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরবর্তীতে উৎপাদন, বিনিময় ব্যবস্থার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থের কার্যাবলীর পরিধি ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল। সো অর্থনীতিবিদগণ মনে করেন অর্থ বিভিন্ন বাণিজ্যিক, সামাজিক, মনস্তাত্ত্বিক কাজ করে। তো বেসিক্যালি অর্থ যে বাণিজ্যিক কাজ করে, সেটা আমাদের জানতে হবে। অর্থ অর্থ সামাজিক কাজও করে, সেটা পরে। আচ্ছা, সো অর্থের বাণিজ্যিক কার্যাবলীগুলো কি? তো এখানে অর্থের সংখ্যা কিন্তু আরো কয়েকটা আছে, আপনারা 2-3টা দিলেই হবে আর কি। মূলত
সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক, আহ এই বিনিময়ের মাধ্যম, এই তিনটা হচ্ছে মেইন কাজ। তাহলে এই যেমন এই অর্থের বাণিজ্যিক কার্যাবলীর মধ্যে এক নম্বরই আছে বিনিময়ের মাধ্যম। আপনি সকালে বাজারে যান, হ্যাঁ, দ্রব্য ক্রয় বিক্রয় করেন, সেটা টাকা, বাংলাদেশের মুদ্রা যেহেতু টাকা, সো আর বিনিময়ের মাধ্যম হিসেবে বাংলাদেশে টাকা ব্যবহৃত হয়। আপনি যে কোনো পণ্য কিনতে গেলে টাকা দেন, সো টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম, তাই না? এটা না বোঝার কিছু নাই। আহ তারপরে এই বিনিময়ের মাধ্যম যখন ছিল না তখন অনেক অসুবিধা হইতো, অর্থ প্রচলনের মাধ্যমে সেই অসুবিধা মানুষের দূর হয়েছে। নাম্বার টু, মূল্যের পরিমাপক। আমরা জানি যে 1 কেজি চাল, এটার মূল্য কত হবে সেটা অর্থের মাধ্যমে পরিমাপকৃত হয়। একটা জামা, সেটার দাম কত হবে, তাই না? একটা ফ্যান, একটা ল্যাপটপ, সেটার দাম কত হবে, সেই মূল্যটা আমরা অর্থের মাধ্যমে আহ, পরিমাপ করে থাকি। সো মূল্য পরিমাপের সাধারণ মানদণ্ড হচ্ছে অর্থ। আচ্ছা, সঞ্চয়ের বাহন। আপনার জমিতে 50 মণ ধান হয়েছে, ধানটা আপনি কয়দিন সঞ্চয় স্টোরে রাখতে পারবেন? ধানে পোকা ধরবে, পচে যাবে, কিন্তু ধানটা বিক্রি করে আপনি টাকা সেভ করতে পারবেন। সো সঞ্চয়ের বাহন অর্থ, তাই না? যেমন আপনার দিনাজপুরে জমি আছে, ওই জমিটা আপনি বিক্রি করে টাকাটা ঢাকায় নিয়ে আসতে পারবেন। এই জন্য বলা হয়েছে 5 নম্বরে মূল্য স্থানান্তরের মাধ্যম। হ্যাঁ, যে একটা পণ্য, সুন্দরবনের কাঠ, ওইটা ওইখানে বিক্রি করে দিয়ে টাকাটা ঢাকায় নিয়ে আসতে পারবেন। সো সেটা হচ্ছে মূল্য স্থানান্তর যোগ্য, তাই না? আচ্ছা, তারপরে ঋণপত্রের ভিত্তি। যে আমরা জানি যেমন চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, এগুলো কিসের উপর ইস্যু করা হয়? অর্থের উপরে। কাজেই অর্থটা কিভাবে সার্কুলেট করা যায়, অর্থটা কিভাবে আহ, আহ, লেনদেনের কাজে সহজ করা যায়, কিভাবে অ্যাভেলেবিলিটি বাড়ানো যায়, ইউজ করা যায়, সেইটা সম্পূর্ণ আহ, সেই জন্য এই যে চেক, ব্যাংক ড্রাফট, এগুলোর সৃষ্টি হয়েছে। আর যার ভিত্তি হচ্ছে অর্থ, অর্থ না থাকলে এগুলোর জন্মই হতো না। আচ্ছা, তারল্যের মান। সরি, তাহলে তারল্যের মান কেন বলা হলো? যে অর্থ হচ্ছে সবচেয়ে তরল সম্পদ। হ্যাঁ, এটা দুধ একটি তরল পদার্থ। আমরা শিখছি যে, কি শিখছি, যে মিল্ক ইজ এ লিকুইড সাবস্টেন্স। দুধের চেয়েও তরল হচ্ছে অর্থ। অর্থ ভাঙিয়ে আপনি যে কোনো সময় যে কোনো কিছু কিনতে পারেন, হ্যাঁ, লেনদেনের কাজে ব্যবহার করতে পারেন, ঋণ পরিশোধ করতে পারেন, মানে মাল্টি ইউজ। মানি ইজ কল্ড সেকেন্ড গোল্ড। বলা হয় যে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। সো টাকাই সব, টাকা হলে বাঘের চোখ কেনা যায়। সো সেই তরল সম্পদ, হ্যাঁ, সকলের নিকট এটা পছন্দনীয়, গ্রহণীয়। হ্যাঁ, দেখবেন বুড়া মানুষ চোখে দেখে না, টাকা দিলে খুশি হয়। হ্যাঁ, একজন বাচ্চা, সেও একটু আগে আমার ছেলে দেখলাম আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে ঘুরতেছে, টাকা তার ভালো লাগে। আচ্ছা, সো এইরকম। সো তরল সম্পদ অর্থ তারল্যের মান হিসেবে কাজ করে। আচ্ছা, বন্টনের ক্ষেত্রে আমরা জানি উৎপাদনের 4টি উপাদান রয়েছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কাজে এইগুলোর দাম, ভূমি আপনি ভাড়া দিতে পারবেন, খাজনা পাবেন। হ্যাঁ, মজুরি, শ্রমের মজুরি দিতে পারবেন টাকা দিয়া। মূলধনের সুদ, সংগঠকের মুনাফা। মুনাফা অর্থ দ্বারাই বলা হয় যে এত হাজার টাকা লাভ হয়েছে, এত কোটি টাকা লাভ হয়েছে। সো সেটা এই ক্ষেত্রে উৎপাদনের উপাদানের মূল্য বন্টনের ক্ষেত্রে আমরা অর্থের প্রচলন দেখতে পাই। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আহ, সামাজিক কাজ আছে, যেটা আমি বললাম যে যেমন বিয়ে, জন্মদিন, ধর্মীয় অনুষ্ঠান, অনেকে গিফট নিয়ে যায়, অনেকে টাকাও দেয়, তাই না? তো এরকম সো টাকাটা সামাজিকভাবে গ্রহণ করে মানুষ। যে আপনি একটা গিফট কিনতে পারলেন না, কিন্তু 2000 টাকা দিয়ে দিলেন উপহার।
সেটা সামাজিকভাবে স্বীকৃত এবং এটা হয়, যদিও বাস্তবে উচিত না। কারো বাড়িতে বিয়ের দাওয়াত দিলে ওখানে টাকা দিয়ে বিয়ে খাইতে হয়, এই ট্রেডিশনটা বাংলাদেশ থেকে মুছে দেওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা, সো এই যে মনস্তাত্ত্বিক কাজ আছে, একটা মনস্তাত্ত্বিক কি সাইকোলজিক্যাল বিষয়, যে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা আছে, আপনার মন খুব ভালো থাকবে, তাই না? দারিদ্র খুব খারাপ জিনিস মানুষের জীবনে। সো ধনীদের মন ভালো থাকে, তাদের নো প্রবলেম। বাট গরিবের কি থাকে? অনেক সমস্যা থাকে। রেকর্ড করতেছে কে? অসুবিধা নেই, রেকর্ড করতে পারে। আহ ক্লাস তো তো ফর্মাল নেই না, সেই জন্য রেকর্ড করি না আর কি। তো ঠিক আছে। তো এখন এই যে মনস্তাত্ত্বিক কাজ যেটা, যে সমাজে ধনী দরিদ্র মধ্যবিত্ত এই যে শ্রেণীগুলো আসলো, বা হান্ড্রেডস অফ ক্লাসিফিকেশন, সেটা অন দ্য বেসিস অফ মানি বা ফিনান্সিয়াল যে ক্যাপাসিটি, সেটার উপরে ডিপেন্ড। যে এই যে অর্থ মানুষকে উৎফুল্ল করে, চিন্তা মুক্ত করে, তাই না? বিপদ আপদ মোকাবেলার শক্তি যোগায় অর্থ। যে পকেটে টাকা থাকলে সবই ভালো লাগে, আর পকেটে যদি টাকা না থাকে আপনি বাসা থেকে বের হইতেও ইচ্ছা হবে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আমি আহ, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন ইয়েতে ধানমন্ডি থাকি, তখন আসলে তখন মাস্টার্স পড়ি। তো বাড়িতে আমার আব্বা যেই টাকা দিত, সেই টাকা দিয়ে চলা যেত। তো মাসের শেষে খুব ক্রাইসিস থাকতো। হ্যাঁ, তো সেই আমার এক কলিগ ছিল, কলিগ না আমার, উনি ঢাকা ইউনিভার্সিটি পড়তো, বড় ভাইয়ের মতো। তো উনি বলতেছে বিকেলে যে আলামিন চলো ঘুরে আসি। আমি কি, কোথায় ঘুরতে যাবেন? তো বলতেছে যে ধানমন্ডি লেকে প্রতিদিনই ঘুরছি। তো এই দিন টাকা নাই, টাকা শেষ, একদমই টাকা শেষ। তো পরে আমি বললাম যে টাকা তো নেই। আমার কাছেও নেই। নাকি আমি মনে হয় প্রস্তাব দিছিলাম। তো উনি বলল যে টাকা তো নেই। তো শেষে বললো কি, তাইলে খামাখা ভিড় বাড়ায় লাভ কি? আচ্ছা, মানে আমরা দুইজন যদি পার্কে যাই তাহলে তো পার্কের ভিড় বাড়বে, মানে টাকা নাই। আচ্ছা, সো ফানি একটা কথা। তো এখন বিষয়টা হচ্ছে, অর্থটা না থাকলে আপনি কিছুই ভালো লাগবে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো মনস্তাত্ত্বিক ভাবে, হ্যাঁ, আহ, সেটা অর্থ ব্যাপক কাজ করে। হ্যাঁ, সো ইটস এ সিকিউরিটি। হ্যাঁ, আচ্ছা। তো এই বিষয়গুলো আসলে জটিল কিছু না, এগুলো আমার আপনার ফিলিংস, সেটা। তো অর্থের দ্বারা সৃষ্ট অসুবিধা পরীক্ষা ইম্পর্টেন্ট না, এগুলো পড়ার দরকার নাই। তো অর্থের পরিমাণ তত্ত্ব আজকে পড়াবো না, এটা কেউ ইন্টারেস্টেড থাকলে ভবিষ্যতে পড়াবো, কারণ এটা পড়াতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা অর্থের সংজ্ঞা শিখলাম, অর্থের কার্যাবলী শিখলাম। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছেন? जी सर। জি স্যার। আচ্ছা, ক্লাস কি খুব বোর লাগে, খারাপ লাগে? না স্যার। না আচ্ছা, স্যার, আমি ভুল বলি, লাগে না, কিন্তু আগের সাবজেক্ট ছিল না তো, একটু বোঝা কষ্ট হয় আর কি, এগুলো এই জন্য জানেন। আগে অর্থনীতি ছিল না তাই তো? জি স্যার, ছিল এই না জন্য বলেই একটু তো এখন শিখতে হবে। বুঝতে হ্যাঁ, হয় আর কি, সময় লাগে স্যার। হ্যাঁ, বেশি মনোযোগী হতে হবে, জি স্যার। তাহলেই পারবেন। আর আরেকটা বিষয়, আমি ঢাকা ভার্সিটিতে তো ইচ্ছা হয় এসে ক্লাস নেই, কিন্তু এমন একটা বিষয়, আমরা ওপেন ইউনিভার্সিটির টিচার যারা, আমাদের প্রতি শুক্রবারই ঢাকার বাইরে চলে যেতে হয়। তারপরে আমি কিন্তু একটা ক্লাসে আসছিলাম, ঢাকা ভার্সিটি ক্লাসে। ওই ক্লাস কে কে করছেন? দু একজন একটু সাউন্ড দেন। কি ঢাকা ভার্সিটিতে ক্লাস করছেন? কেউ নাই এখানে আজকে? হ্যালো, জি স্যার। কথা শুনতে পাচ্ছি না কেন? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, বলতেছি ঢাকা ভার্সিটিতে ফিজিক্যালি ক্লাস করছেন কে আমার? স্যার আমি করিনি স্যার। স্যার আমিও করিনি। একজনও নাই করছেন? আমার ক্লাসে তো উপস্থিত ছিল বেশি না, 3-4 জন ছিল মনে হয়। আচ্ছা, যাক। আহ, তো বিষয়টা হচ্ছে যে আমি আগামী শুক্রবারেও রংপুরে থাকবো। তো আগামী সপ্তাহের ক্লাসটাও কিন্তু অনলাইনেই হবে।
তো ঈদের পরে গত উইকে আমি ক্লাস দেই নাই এই জন্য যে অনেকে আসে নাই বাসায়, ঢাকা পৌঁছে নাই, যদিও অনলাইন, তাও ঈদের একটা চাপ থাকে, এই জন্য আমি গত উইকে ক্লাস দেইনি। তো এই উইকে দিছি, এখন থেকে নিয়মিত ক্লাস হবে। আপনাদের পরীক্ষা কিন্তু আগামী মাসে, বা আমি ঠিক জানি না, ডেট ডেট হয়েছে আপনাদের? হ্যালো? আর ডেট বলছে কবে? স্যার। স্যার জুলাইয়ের 18 তারিখে মেবি। 18 তারিখ। তাহলে ওই ওই তারিখের আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে। আর আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সাজেশন দিতে, ছোট করে বলতে গেলে আমি তো বেশ কিছু ক্লাস করাইছি। আর আহ, সেইভাবেই আপনারা যেগুলা ক্লাসে পড়াইছি সেগুলো খুব জোর দিবেন। হ্যাঁ। আর পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। একদম অনলাইন ক্লাসও যদি না করেন তাহলে তো সমস্যা, তাই না? আর এই কোর্সটা একটু ব্রড সেন্সে পড়তে হয়। জাতীয় ইস্যু, ম্যাক্রো ইকোনমিক্স, এটা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স টু, যে সো সেটি একটু মনোযোগ রাখতে হয়। তো এখানে বিভিন্ন প্রকার অর্থের ধারণা রয়েছে। আমি যদিও একটা ক্লাসে আহ, আহ, অনেকগুলো বিষয় আলোচনা করব, না হলে তো হয় না। তো এখন এই যে বিভিন্ন প্রকার অর্থ, আপনারা ইকোনমিক্স পড়ছেন, খালি পরীক্ষায় পাশ করলেই হবে না, উচ্চ শিক্ষা নিতে আসছেন। সো ম্যাক্রো ইকোনমিক্স, সেটা খুবই দরকার উচ্চশিক্ষিত প্রত্যেকটা নাগরিকের। এই ধারণাগুলো খুব দরকার, কারণ ইকোনমিক্স না জানলে আপনি পত্রিকা পড়েও বুঝবেন না, অনেক বিষয় আছে। তো বিভিন্ন প্রকার অর্থ রয়েছে, এগুলো কমন জেনারেল নলেজের মতো। তো যেমন বিহিত মুদ্রা বা বিহিত অর্থ বলতে পারেন। তো এটা ইংলিশে বলে লিগ্যাল টেন্ডার। হ্যাঁ, মানে বিহিত মুদ্রা, তো যেই অর্থ সরকারের অনুমোদন ক্রমে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যু হয় এবং লেনদেনের মাধ্যম হিসেবে জনগণ গ্রহণ করতে আইনগতভাবে বাধ্য থাকে, তাহলেই তাকে বিহিত মুদ্রা বলে। আমাদের দেশের সকল নোট বিহিত মুদ্রা, কারণ এই মুদ্রায় লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকে। তাহলে এখন যদি বাংলাদেশ সরকার বলে যে টাকা আর চলবে না, এখন থেকে ডলার চলবে, ইয়েস, ডলার চলবে, সেটাই হবে বিহিত মুদ্রা। তো আমাদের কাগজি মুদ্রা, ধাতব মুদ্রা, সবই কিন্তু এগুলো কি বিহিত মুদ্রা। তারপরে রয়েছে হিসাবি, হিসাবি অর্থ। হিসাবি মানে যেই নামে আপনি মুদ্রাটা প্রচলন করেন, যেমন ইন্ডিয়াতে রুপি, আমেরিকাতে ডলার, হ্যাঁ, ব্রিটেনে পাউন্ড স্টার্লিং, আহ, এরকম বাংলাদেশে সেটা টাকা। কাজেই বাংলাদেশের হিসাবি মুদ্রাটা কি? টাকা। প্রকৃত মুদ্রা, যে অর্থের মাধ্যমে বাস্তব জীবনে অর্থনৈতিক ও সামাজিক লেনদেন কাজ সম্পন্ন হয়, তাকে প্রকৃত মুদ্রা বলে। ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, বাংলাদেশে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত সকল প্রকার ধাতব কাগজি মুদ্রা প্রকৃত মুদ্রা, অর্থাৎ বিহিত মুদ্রাগুলোই প্রকৃত মুদ্রা। তারপর আছে ঐচ্ছিক মুদ্রা। ঐচ্ছিক মুদ্রা হচ্ছে যেমন টাকা ছাড়াও অনেক বিষয় আছে যেগুলো লেনদেনের কাজে ইউজ হয়, যেমন চেক, প্রাইস বন্ড। হ্যাঁ, চেক, অনেক সময় অনেকে টাকা ক্যাশ না দিয়ে চেক দিতে পারে, আপনি যদি রাজি থাকেন, সো সেটা ঐচ্ছিক মুদ্রা বলে সেটাকে। হ্যাঁ। তারপর প্রতীক মুদ্রা, যে অর্থের দৃশ্যমান মূল্য তার অন্তর্নিহিত ধাতব মূল্যের চেয়ে বেশি, হ্যাঁ, তাকে প্রতীক মুদ্রা বলে। এই মুদ্রাকে নির্দেশক মুদ্রাও বলা হয়। যেমন ধরেন 1 টাকার একটা কয়েন, তাহলে এটাতেই যতটুকু লোহা ইউজ করা হয়েছে, সেটার চেয়ে যদি আহ, ধাতব মূল্যের চেয়ে সেটাতে যদি 10 টাকা লেখা থাকে, হয়তো লোহাটার দাম 1 টাকা হবে, কিন্তু এটার মধ্যে 10 টাকা লেখা থাকে, তাহলে সেটা প্রতীকী মুদ্রা হবে। আচ্ছা, আবার প্রামাণিক মুদ্রা, যে অর্থের দৃশ্যমান মূল্য তার ধাতব মূল্যের সমান। যেমন আমাদের বাংলাদেশে দেখবেন গোল্ডেন কালার 1 টাকার কয়েন ছিল, তো ওইটার যদি 1 টাকার সমান দামের লোহাই থাকে, তাহলে সেটা প্রামাণিক মুদ্রা। আচ্ছা, তারপরে আদিষ্ট মুদ্রা, যে বাংলাদেশে আদিষ্ট মুদ্রা সকল কাগজি নোট, অর্থাৎ সরকারের নির্দেশে জনগণ লেনদেনের মাধ্যম হিসেবে যেটা
কাজ করে। আদিষ্ট মানে কি, আদেশে আহ, উপর ভিত্তি করে। তারপরে আছে ব্যাংক মুদ্রা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার জন্য ব্যাংক সমূহ যেগুলা ইস্যু করে, যেমন একটু আগে বলছি পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, চেক, এগুলো ব্যাংক মুদ্রা, এগুলো ব্যাংক ইস্যু করতে পারে, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক সমূহ এগুলো ইস্যু করে থাকে, তাই না? তারপরে রয়েছে প্রায় মুদ্রা। প্রায় মুদ্রা হচ্ছে যেগুলো যে কোনো সময় টাকায় রূপান্তর সম্ভব হয়, যেমন প্রাইস বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র। পোস্ট অফিস থেকে অনেকে সরকারি চাকরিজীবীরা কিনে থাকে। সরকারি চাকরিজীবীদের টাকা যদি সঞ্চয় থাকে, অনেক সময় সঞ্চয়পত্র কিনে। আমার দ্বারা সম্ভব না, আমার সব সময় টাকা ঋণ থাকে। আচ্ছা, তারপর সরকারি বন্ড, এগুলো অনেক সময় প্রায় মুদ্রার মতো কাজ করে, ইংলিশে বলা হয় নেয়ার মান। তাহলে বুঝতে পারছেন মুদ্রার সংজ্ঞাগুলো? জি স্যার। জি স্যার। তাহলে এই শীটটা আমি দিয়ে দিব। তারপরে রয়েছে এই একটা শর্ট কোশ্চেন আসে, সংকীর্ণ মুদ্রা এবং বিস্তৃত মুদ্রার পার্থক্য কি? এই যে দেখেন আছে সংকীর্ণ মুদ্রা, বিস্তৃত মুদ্রার পার্থক্য। তো বা সংজ্ঞা, হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তো আমরা এটার সংজ্ঞাটাও শিখবো, যে সংকীর্ণ অর্থে এবং বিস্তৃত অর্থে মুদ্রাকে যখন সংজ্ঞায়িত করা হয় সেই বিষয়টা। তো এখন এই যে ইংলিশে বলে ন্যারো মানি, যেটা আমি একটু আগে বলছি, এটা হচ্ছে মুদ্রার ক্যাটাগরি না, এটা হচ্ছে মুদ্রার সাপ্লাইয়ের দিক থেকে সংজ্ঞায়িত করা হয় অনেকটা। যেমন আমরা জানি বাংলাদেশে যত টাকা ছাপানো আছে, সেই টাকা জনগণের কাজের সুবিধার্থে, জনগণের আর্থিক চাহিদা মেটানোর উদ্দেশ্যেই এই মুদ্রা ছাপানো আছে। যেমন আমি গত মাসে একটা রিপোর্ট দেখছিলাম, বাংলাদেশে বর্তমানে 450 বিলিয়ন টাকা আমাদের আছে, যেটা টোটাল যে অ্যামাউন্ট 450 বিলিয়ন। আচ্ছা, সো এই যে এই টাকা, এই টাকা কি সব মানুষের হাতে থাকে? না, একটা বড় অংশ ব্যাংকে থাকে, বড় অংশ ঋণ আকারে থাকে। কাজে ওই সেন্সে চিন্তা করতে হবে। তাহলে আবার মানুষের পকেটেও থাকে, বা যেমন আপনার বাসায় নিশ্চয়ই মিনিমাম কিছু টাকা থাকে। হ্যালো, তাহলে এখানে সংকীর্ণ অর্থে বোঝানো হয়েছে যে জনগণের হাতের নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টি হলো সংকীর্ণ মূল্য। অর্থাৎ চাহিদা আমানত মানে কি, ব্যাংকে কিন্তু আমি আপনি যে টাকা রাখি, সেটা কিন্তু বিভিন্ন হিসাবে রাখি, বিভিন্ন অ্যাকাউন্ট, সেটা সঞ্চয়ী অ্যাকাউন্ট হতে পারে, চলতি অ্যাকাউন্ট হতে পারে, স্থায়ী ডিপোজিট হতে পারে। তাহলে সংকীর্ণ মুদ্রা যখন আমরা বিশ্লেষণ করব, তখন খেয়াল রাখবো যে চাহিদা আমানত মানে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেটা, আর আমার হাতে, আমার বাসায়, আমার পকেটে, মানিব্যাগে যে টাকা আছে, এই দুইটার সমষ্টিকে বলা হয় সংকীর্ণ মুদ্রা। তো সেটাকে সাংকেতিকভাবে প্রকাশও করা যায়, যেমন M1 দ্বারা প্রকাশ করা হয়, C+D। M1 হচ্ছে সংকীর্ণ মুদ্রা প্রতীক, আর সি হচ্ছে জনগণের হাতের নগদ অর্থ, যে সি দিচ্ছে কেন, ক্যাশ, ক্যাশ মানি যেটা। আর ডি হচ্ছে ডিপোজিট, কারেন্ট ডিপোজিটের কথা বলা। আচ্ছা, এখন আসেন বিস্তৃত অর্থ, সংকীর্ণ অর্থ এবং ব্যাংকের মেয়াদি আমানতের সমষ্টি। এখন অর্থাৎ জনগণের হাতের মুদ্রা, কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড অ্যাকাউন্ট, মানে টোটাল যেই টাকা একটা দেশে ছাপানো আছে, টোটাল অর্থের যে সাপ্লাইটা, সেটাই অ্যাক্সেসে বিস্তৃত মুদ্রার এক্সাম্পল, অর্থাৎ ব্রড মানি বলা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে সংকীর্ণ মুদ্রা M1 দ্বারা প্রকাশ ছিল, সেটার সাথে টি যোগ হয়েছে। টি হচ্ছে আপনার কি বলে, মেয়াদি আমানতের প্রতীক। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সংকীর্ণ এবং বিস্তৃত মুদ্রার পার্থক্যটা সংজ্ঞা যেহেতু শিখছেন, সেহেতু নিজে নিজে শিখে ফেলেন। তাহলে এই হচ্ছে আমাদের অর্থ, এবং এই অর্থের পরিমাণ তত্ত্ব কিন্তু আজকে পড়াই নাই, এটা কিন্তু প্রয়োজনে পরে পড়াবো। আজকে আমি কি কি পড়াইছি সেটা হচ্ছে অর্থের সংজ্ঞা, কিছু হিস্টোরিক্যাল কথা, যে অর্থ কোত্থেকে আসলো বা
অর্থের পরিচয় কিভাবে হলো, মানুষের দীর্ঘ হাজার হাজার বছরের পরিশ্রমের ফলে কিন্তু একটা আবিষ্কার হয়। তো আজকে যদি পৃথিবীতে টাকা না থাকতো কি উপায় হতো, মানে মুদ্রা যদি না থাকতো, তাই না? কোনো এক সময় তো ছিল না। কাজে এগুলো মানুষের মানব ইতিহাসের বিভিন্ন সময়ের আবিষ্কার। আহ এগুলাতে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। এখন তো অনলাইন ব্যাংকিং, আমরা এখন কোন জেনারেশনে বসবাস করতেছি, তাই না? যেখানে ইলন মাস্কের কি বলে স্টারলিংক ইন্টারনেট আসতেছে, সো আশা করছে সো এখন বিশেষ করে প্রত্যেকটা দেশেই ব্যাংক সেক্টর, যেটা ব্যাংকিং সেক্টর, সেটা অনেক রিচ। আমাদের দেশেও ব্যাংকিং সেক্টর যথেষ্ট উন্নত হয়েছে, ডিজিটাল হয়েছে। আমরা এখন টাকা আর বাড়িতে নিয়ে দিয়ে আসতে হয় না, বিকাশেই দিতে পারি। আর ব্যাংকেও যাওয়া লাগে না খুব একটা, তাই না? অনলাইন ব্যাংকিং, স্যার গ্রিন ব্যাংকিং, বিভিন্ন জিনিস কিন্তু এখন আহ মানুষের প্রয়োজনে মানুষ সৃষ্টি করছে, আবিষ্কার করছে। এবং আমরা স্যার আসলে সৌভাগ্যবান যে এই শতকে আমাদের জন্ম হয়েছে। পৃথিবী সৃষ্টি হয়েছে কোটি কোটি বৎসর। আহ তারা কম্পিউটার কি দেখেনি, মোবাইল কি দেখেনি, ইম্পসিবল হয়ে গেছে পসিবল। অর্থাৎ যেটা মানুষ কল্পনাও করেনি গত 100 বছর আগেই, যে এখান থেকে আমেরিকায় ইন্ডিভিজুয়ালি কানেক্ট করা যায়, ছবি সহ দেখা যায়, সে কথা বলছে। সো এটা মানব ইতিহাসের জন্য যুগান্তকারী একটা আবিষ্কার। এবং প্রযুক্তির একটা লেটেস্ট ভার্সনে আমরা কিন্তু জীবন নির্বাহ করছি। সো এই অর্থ এভাবেই শিখতে হয়। আর আগামী ক্লাসে আমি ব্যাংকিং পড়াবো, সেইটার উপরেও অনেক কথা বলতে হবে আমার। তো এই আজকেও আমি সারা দিন ব্যস্ত। আমি মাত্র 15 মিনিট আগে বাসায় ফিরছি। 9টা to 5টা ইউনিভার্সিটিতেই সময় দিয়েছিলাম। তো একবার ভাবছিলাম ক্লাসটা নিব না, কিন্তু আগামীকালকে আমার আরেকটা মাস্টার্সের ক্লাস আছে, আজকেও রাত 9টা থেকে আরেকটা ক্লাস আছে। এই এই হচ্ছে অবস্থা, মানে স্যার কথা বলে পাগল হয়ে ব্যাংকিং যাচ্ছে। নিয়ে একটা প্রশ্ন করতে হ্যাঁ, চাচ্ছি স্যার। হ্যাঁ, ব্যাংকিং নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। জি, বাংলাদেশ জি করে। স্যার বাংলাদেশে আমি অনেকগুলো যেগুলো ব্যাংক আছে যেগুলো শেয়ার বাজারে লিস্টেড, যেমন ওই যে এবি ব্যাংক আছে, তারপর অন্যান্য ইউসিবি ব্যাংক আছে, তারপর স্ট্যান্ডার্ড ব্যাংক আছে। তাদের স্যার বেশিরভাগ ব্যাংকের যে অবস্থা, এনওসিএফ নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা স্যার মাইনাস স্যার। এবং আমি দেখলাম যে ব্যাংকের মানে দীর্ঘকাল ধরে প্রায় 10-12 বছর ধরে স্যার এটা ব্যাংকগুলো মানে ঘুরে দাঁড়াতে পারতেছে না স্যার। এর মূল কারণটা কি স্যার? এটার মূল কারণ আসলে একটা হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব, তারা ভালো পরিচালনা করতে পারছে না। আরেকটা হচ্ছে ঋণ খেলাপি হয়। আরেকটা হচ্ছে ওই যে ব্যাংকিং পড়াইতে গিয়ে আমি একটা প্রশ্ন পড়াবো যে তারল্য মুনাফার ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি পরিমাণ টাকা ডিপোজিট পাইলো, সেখান থেকে কি পরিমাণ টাকা ঋণ দেওয়া উচিত। সব টাকা যদি ঋণ দিয়ে বসে থাকে, তাহলে জনগণ চাওয়া মাত্র তো টাকা দিতে হবে, এই টাকা তো ব্যাংকের না। আমার আপনার টাকা নিয়েই ব্যাংক ব্যবসা করে। ব্যাংক হচ্ছে একটা দালাল, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। সো আপনি টাকা জমা দিচ্ছেন, আপনাকে হয়তো 9% লাভ দিচ্ছে, আর আমি ঋণ নিচ্ছি, আমি তাকে ব্যাংকে দিচ্ছি 14%, তাহলে এই যে 6% এটা ব্যাংক লাভ করে ফেলে। সো এইখানে যদি অভিজ্ঞতা কম থাকে বা বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, তাহলে এককভাবে কোনো প্রতিষ্ঠান অনিশ্চয়তায় পড়তেই পারে। হ্যাঁ, যাদের অভিজ্ঞতা ভালো, ব্যাংক ব্যবসায় তো লস খাওয়ার কথা না। এই ব্রড সেন্সে উত্তর দিলাম আর কি, ক্লিয়ার? ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে স্যার। অর্থের অর্থের স্যার। সংজ্ঞা, কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট, আবারও বললাম। জি স্যার। তারপরে স্যার। বিভিন্ন প্রকার অর্থের ধারণা। জি বলেন।
স্যার আপনি একটা সাজেশন দিয়েছিলেন আবার ডিলিট করেছেন, এটা কি শেয়ার করবো না? না না, এটা ভুল করে আপনাকে দিয়েছিলাম, এটা বাংলাদেশের অর্থনীতির সাজেশন। ও আচ্ছা আপনাদের জি তো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এটার জি সাজেশন স্যার। আমি কোনো করিনি। ও ঠিক আচ্ছা আছে, জি স্যার। জি স্যার। ওটা ভুল করে আপনাকে দিছি, আমি ভাবছি যে আপনি হিস্ট্রির স্টুডেন্ট, আসলে তো আপনি প্রিন্সিপালস অফ ইকোনমিক্স 2, তাই না? জি স্যার। হ্যাঁ, সো এই জন্য আমি ডিলিট করে দিছি। ওকে স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার। হ্যাঁ জি স্যার, স্যার আজকের আসসালামু পিডিএফটা আলাইকুম। দিয়ে দিন স্যার। হ্যাঁ, পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি আমি। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু গ্রুপে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।